দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের এই নতুন অনুষ্ঠান রিকলে। আমরা আছি আমেরিকাতে, নিউ ইয়র্ক স্টুডিওতে। আজকে আপনাদের সঙ্গে আছেন তরুণ তুর্কি অভিনেতা, মডেলিং দিয়ে শুরু করেছিল, এরপরে কোন কোন জায়গায় ওর পদচারণা শুরু করে সেইটি আমরা শুনবো। আমার সঙ্গে আজকে আছে আপনাদের প্রিয় এবং আমার প্রিয় ছোটো ভাইদের মধ্যে অন্যতম ইমন। সাংঘাতিক ভালো মানুষ হিসেবে সাংঘাতিক ভালো, কোনো ক্রমেই মানুষের পাশে, মানুষের ক্ষতি করে না, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে, সোশ্যাল একটা বিষয় দায়বদ্ধতা থাকেই। এই সমস্ত কারণেই আমার খুব প্রিয়। ইমন কেমন আছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রথমেই সালাম ভাইয়া, আমি রিয়েলি সো হ্যাপি যে আমরা আপনাদের এই নিউ ইয়র্কের স্টুডিওতে একসাথে হতে পেরেছি। থ্যাংক ইউ ইমন। আমরা ঢাকা শহরে যখন দেখতাম যে বেশ কিছু তরুণ, আগে তো শহরটা একটুখানি একটা লোকজন কম ছিল, জি, এই সমস্ত তরুণরা খুব ফ্যাশনেবল, এরা ঘুরে বেড়াচ্ছে। সো তোমাদের বন্ধুদেরও আমরা সেই তালিকায় ফেলতাম। সো ভেরি গুড। তোমার কী করে মডেলিং করার বিষয়টা কী করে মাথায় কেন আসলে, কীভাবে আসছিল? ওয়েল, আমার আসলে মানে এই ইন্ডাস্ট্রিতে বা এই মডেলিং ইন্ডাস্ট্রি বলি বা আমি যে ইন্ডাস্ট্রিতে ফিল্ম এখন কাজ করছি, এখানে আসলে আসার যে ছোটোবেলায় কোনো ইচ্ছে ছিল সেরকমটা না আসলে। আমি ছোটোবেলায় খুব ক্রিকেট খেলতাম। আমি একবার নটরডেম কলেজে ক্রিকেট খেলতে গিয়েছি, আমাকে হায়ার করে নিয়ে গেছিলো আমাদের এক কিছু বন্ধুরা। তো সেখানে খেলতে যেয়ে আমি যখন ফিল্ড করছিলাম, 6 যখন মারলো, আমি বল আনতে যখন গেলাম তখন দেখলাম যে শুটিং চলছে আর কি। শুটিং করছেন তারেক আনাম ভাই। তো আমি বল আনতে যেয়ে বলটা হাতে নিয়ে ওইখানে আমি কিছুক্ষণ শুটিং দেখলাম, কারণ আমি কখনো সামনাসামনি শুটিংটা দেখিনি আসলে। তো ছোট ছোট বাচ্চারা একটা মেবি একটা চকলেটের বিজ্ঞাপন করছে। তো ওইখানে আমি যেখানে থাকতাম সেখানে আমার এক ছোট ভাই ছিল, অনেক ছোট, সে দেখলাম যে গ্রুপ অ্যাডে সেও কাজ করছে। তা আমি বললাম, তুমি অ্যাড করছো? তো ওইখানকার আন্টি আমাকে বললো যে তুমি করবা। আমি বললাম, কীভাবে আমাকে নিবে? মানে ওই একটা, কিন্তু মনে হলো যে একটা আগ্রহ তৈরি হয়ে গেল, এটা দেখে ভালো লাগছে, একই শট অনেকবার দিচ্ছে, খুব মজা লাগছে। তা আমাকে সবাই খুঁজছে, বল কই আর আমি কই। এরকম অনেকক্ষণ হয়ে গেল। ওরা মোটামুটি আরেকটা বল দিয়ে খেলা স্টার্ট করলো, আমার খবর নাই। আমি ওইখানেই, আমি এটা অবশ্য কোনোদিন রিভিলও করিনি। তো করছি, পরে আমাকে বললো যে পরিচয় করিয়ে দিই, চলো। সালাম দিলাম, বললো যে দেখলো আমাকে কিছুক্ষণ, বললো যে তুমি কালকে সকালে চলে এসো টিএসসিতে। তো আমি বললাম, টিএসসিতে কী আসো? কাপড় চোপড় নিয়ে এসো। তো তখন মনে আছে, তখন আমি বাসা থেকে, আমার তো কিছু বললো কি কালারফুল কাপড়, তো আমি খালি কালারফুল লাল, নীল, হলুদ, বেগুনি যা ছিল, আমার অল্প কাপড় ছিল। ইভেন আমার কাজিনদের কাপড় চোপড় নিয়ে একটা বড় লাগেজ নিয়ে আমি ওই টিএসসিতে গেলাম। তো দেখলাম যে প্রায় 50-60 জনের ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। তো তার কারণে আমি বললো যে তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, মানে ভাগ করছে। তো আমি মোটামুটি শিওর যে তাহলে আমি বাদ পড়ার দলে, পরের দিন খেলা আছে, আমি খেলতে যাবো। খুব আর্লি মর্নিং আমাকে কল টাইম দিয়েছিল সকাল 7টায়। আমার মনে আছে আমি সকাল 6:30টায় হাজির ছিলাম। বাহ। একটু উইন্টার ছিল, আলোচনা করছি ওখানকার কাউকে চেনা। বললো যে, আমি বললাম আমরা কি বাদ পড়ার দলে? বুঝতেছি না তো। হ্যাঁ, তারপর বললো যে তোমরা সিলেক্টেড, আগামীকাল শুটিং। বাহ। তো আগামীকাল তো খেলা। হ্যাঁ, খেলা। তো আমি, আমার কাজিনে বললো, তুই খেলার থেকে বেশি এটা কি কিছু হবে? আমি বলছি, না যাই দেখি কি হয়। হ্যাঁ, তো ছোটবেলা থেকে আসলে টিভিতে আমি নভেল বইয়ের খুব ফ্যান ছিলাম। মনের অজান্তে মডেল হওয়ার ইচ্ছা ছিল, বাট এই স্কোপটা তো আমি যাই না আসলে। এই আমার গোটা আত্মীয় স্বজনের মধ্যেই কেউ ছিল না ইন্ডাস্ট্রিতে। সো করে তখন করলাম, এবং ওই একটু শট, একটা শট, একটা উকি দেওয়ার শটও আমি পুরো আত্মীয় স্বজন সবাইকে আমি বললাম যে এখানে আমি আছি, তো কেউ খুঁজেই পায় না আমাকে। তারপর ওইখান থেকে আমাকে ওইখানকার যারা পরিচিত বললো, তুমি একটা ফটোশ্যুট করো। আমি সে ফটোশ্যুটটা আবার কি? বললো যে এই চঞ্চল মাহমুদের কাছে ছবি তুলতে যাও। বললাম ঠিক আছে। বলো টাকা লাগে ছবি তুলতে। আমি এটা তো বাসা থেকে দিবে না, টাকা তো দিবে না, 4,000 না 5,000 টাকা লাগে। যাই হোক, বাসায় যখন বললাম খুব রাগ করলো। পরে আমার আব্বাকে বুঝালাম, মানে কনফিডেন্টলি বললাম আর কি, মিথ্যা কথা, যে বাবা এইটা তো কোনো টাকা না, এটা তো আমি, আপনি 1 বছর টাইম দেন, দেখেন আমি কই চলে যাই, এমনি বলার জন্য বলা। তো টাকা নিয়ে আমি তখন তখন মাহমুদ ভাই আজকে নেই, ওনার স্মৃতিচারণ করছি। তো উনি ছবি তুললো, বললো যে ভাইগনা তোমার তো ফটো ইয়ে তো ভালো আসে, খুব ফেস তো ভালো, ফেস তো ভালো আসে। বললাম তাই নাকি? তো ছবি দেখলাম যে ভালো আসে। আমি চিনতে পারছি না। আমি যখন এসেছি তখন এজেন্সিতে ছবি দিতে হতো, এবং তখন মাত্রার আফজাল ভাই একটা বিগ শট, আফজাল ভাইয়ের হাত ধরে সবাই এসেছে শুনলাম। তো আমি এশিয়াটিক, আরও বিভিন্ন জায়গায় আমি অ্যাডকম, তারপরে আফজাল ভাইয়ের মাত্রা, আরও কয়েকটা জায়গায় আমি ছবি ড্রপ করলাম। তো
উইদিন 15 days আমার ডাক আসলো। হ্যাঁ, আফজাল ভাইয়ের ওইখান থেকে ডাক আসলো, ছোট ছোট কাজে আমাকে স্টার্ট করলো, ডাকে না এরকম করে পরিচয় হলো, বিভিন্ন অ্যাড ফার্ম থেকে ক্লোজ আপের ছোট কাজে ডাকলো। তারপরে এরকম বেশ কিছুদিন পর আমার মনে আছে তিব্বতের ফারুক ভাই আমাকে ডাকলো যে তিব্বতের বিজ্ঞাপনে তুমি একটু আসো, দেখা করো, আফজাল এইখান থেকে আমার ফ্রেন্ড খুব সম্ভবত, তোমাকে আমরা পছন্দ করেছি, তুমি আসো। আমি বললাম ভাই কী পরে আসবো? তো কী পরে আসবো, মানে কাপড় চোপড় পরে আসবা? আমি ঠিক আছে, আমি গেলাম। তো ওইখানে আমি দেখলাম ভাইয়া, আমি যখন তিব্বতের ওইখানে যখন ওয়েট করছি, তো আমি খুব স্লিম ছিলাম, মানে আমি তো তখন এক্সারসাইজও করতাম না। তখন আমি দেখলাম যে ইন্টারভিউ দিয়ে একজন মাসেলম্যানরা বেরোচ্ছে, হচ্ছে, যাচ্ছে, ওটা দেখে আবার আরেকবার ভয় পেলাম, যেহেতু কোনো সম্ভাবনা নাই আসলে। তো আমাকে যখন নিল যে তোমার কি পাসপোর্ট আছে, আমি বললাম না আমার তো পাসপোর্ট নাই। বললো তুমি এক কাজ করো, পাসপোর্ট বানাইতে দাও। আমি বললাম আমি কি মানে সিলেক্টেড, আমরা প্রাইমারিলি তোমাকে সিলেক্ট করেছি, তুমি পাসপোর্টটা যদি হয় তাহলে আমরা তোমাকে নিবো, যাও তিব্বতের বিজ্ঞাপন। তো তখন ওই সময় তিব্বতের বিজ্ঞাপন সব স্টাররা করে, তো ওই সুযোগ পাওয়াটাও একটা বিশাল ব্যাপার ছিল। তো আমার পাসপোর্ট করতে দিলাম, এক দালালকে দিয়ে পাসপোর্ট, আর আমার আর ভিসা আসে না। ওইটা তো আরেকে পড়লো, বলে ভাই আমার তো ভিসা আসতেছে না, কি করব, খালি বাধা আসতেছে। পরে ইমদাদ হক নামে একজন আছে ডিজাইনার, ভাইয়ারে বললাম ভাইয়া দেখেন হচ্ছে না, আপনার কোনো লাইন গার্ড থাকলে একটু দেখা দেন। ফাইনালি হলো আর কি, আমার ভিসা হলো, পাসপোর্ট হলো, ভিসা হলো। তো সে কি খুশি। ফাইনালি আমি জীবনের প্রথমবারের মতো বিদেশ যাত্রা, প্রথমবার বিজ্ঞাপন করতে গেলাম ইন্ডিয়াতে। প্রথমবার বিজ্ঞাপন করতে যাওয়া এবং সেটি বিদেশে। হ্যাঁ, সো নিশ্চয়ই ওটাই প্রথম প্লেনে ওঠা ছিল। ওটাই প্রথম প্লেনে ওঠা ছিল। সেইটার এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। মানে প্রথমবার প্লেনে উঠলাম, প্রথমবার পাসপোর্ট হলো, সব কিছুই প্রথম হচ্ছে, এবং বাসা থেকে বিশ্বাসও করতে পারছে না যে আমিও বিশ্বাস করতেছি যে আমি আমার আব্বাকে একটা মানে খুব কনফিডেন্টলি মিথ্যা কথা বললাম যে হয়ে যাবে, এর মধ্যে আলহামদুলিল্লাহ যে হয়ে যাচ্ছে। তো প্রথমবার প্লেনে উঠেই তো এক্সাইটমেন্টের বিশাল একটা ব্যাপার। তারপর ইন্ডিয়াতে যখন গেলাম, হোটেলে উঠলাম, কলকাতা শহর প্রথম দেখা। আমার মনে আছে যে যেই স্টুডিওতে আমি শুটিং করেছি ওখানে আমাকে বললেন ওনারা, জানেন এই মেকআপ রুমে আপনি যেখানে বসে মেকআপ নিচ্ছেন, এখানে উত্তম কুমার মেকআপ নিতেন, আর পাশেরটা হচ্ছে সুচিত্রা সেনের। সো এইগুলো আমাকে, কারণ আমার বাবা উত্তম কুমার সুচিত্রা সেনের অনেক ফ্যান, বাবার সাথে বসে আমি অনেক সিনেমা দেখেছি, তো ওইটা আমার ভিতরে কাজ করছে। আমার মনে আছে আমি সিম নিয়ে প্রথম আমার আম্মাকে ফোন দিলাম, আম্মা আমি তো পৌঁছাইছি, দোয়া করো। আমার সব কিছুতে আমি মাকে জানাতাম, আম্মা দোয়া করো, খুব নার্ভাস লাগছে। সাচুভাই আমার মনে আছে যে আমার একটা শট আমি 18 বার দিয়েছি 35 ক্যামেরায়। আমার নিজের লজ্জা লাগছিল তখন। আমি আবার বলবো ভাই আমি নতুন তো আসলে, বাট ওই একটা শট স্যান্ডেলিনা পাউডারের, ওই একটা শটই আমার ক্যারিয়ার অনেক ঘুরিয়ে দিয়েছে। এইভাবেই আসলে তিব্বতের ওই এডিটিং পোস্টেই আপনার যখন ডিরেক্টর যখন দেখলেন, উনি ছিলেন অভিক দা, উনি চোখের বালির ডিরেক্টর ছিলেন। প্রথমেই এত বড় মানুষদের সাথে কাজ করা, এবং কাজ করার পর ওইখান থেকেই আসলে আমার তিব্বত বললো যে তোমাকে আমরা আবার পরের মাসে আবার নিয়ে আসবো, তোমাকে আমরা একসাথে আরও 2টা বিজ্ঞাপন করাবো। সো এইভাবে স্টার্ট হওয়া আসলে। আচ্ছা, প্রথম স্কুল পালিয়ে সিনেমা দেখেছো কিনা? দেখেছি ভাই। সেটা কি ছিল? সেটা ছিল সালমান শাহ এবং মৌসুমী আপুর কিয়ামত থেকে কিয়ামত। তুমি ওই সময় যখন তুমি পালিয়ে দেখেছিলে, সেই সময় ঈদের চাঁদ রাতে কোনো রকম তোমাদের ফিলিংটা কেমন? ওইটা তো আসলে মানে বলার বাইরে। তখন কি করতে তোমরা? তখন যেটা করতাম মানে মহল্লা বা পাড়া যেটা বলে আর কি, আপনি কানেক্টেড থাকতে পারেন। তো আমরা সব ফ্রেন্ডসরা মিলে বা কাজিনরা মিলে, আমরা সব কাজিনরা একসাথে থাকা, একই বয়সী সবাই। তো আগের দিন রাতে আমার 2টা কাজিন খুব ভালো গিটার বাজাতে পারতো, রনি, তো ও গান গাইতো, নচিকেতার গান। আমরা বসে বসে আড্ডা মারতাম, চা কফি খেতাম, ইভেন আমরা ঘুরতাম পুরো মহল্লায় ঘুরতাম, রাত্রেবেলা ওই যে কি বলে বোম ফুটাতাম। সো ওইটার তারাবাতি, মরিচাবাতি, সো ওইটার এক্সপিরিয়েন্স আসলে বলে আমি বোঝাতে পারবো না। এবং ঈদের দিন আমরা স্টল দিতাম সবাই মিলে, সবাই কিছু কিছু টাকা নিয়ে আমরা ফুচকার দোকান দিতাম। সো ঈদ আসলে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল। সালামির কেমন কালেক্ট হতো? সালামি তো মানে চিন্তাম, টার্গেটটা ছিল পায়ে হুমড়ি খেয়ে পড়তাম। সো দিন শেষে সবাই গুনতাম যে কে কত পায়। সো ইট ইজ এ গোল্ডেন টাইম আসলে। প্রথম সাইকেল বা মোটর বাইক চালানোর কে শিখিয়েছিল? বেসিক্যালি মোটরসাইকেলটা আমি কখনোই চালানো, আমি ফিল্মে এসে পরে মোটরসাইকেল চালানো শিখেছি, কারণ গানের সময় লাগে। কে শেখাইছিল? ওইটা আমি আমাদের এফডিসিরই
ওই আমাদের ড্যান্স ডিরেক্টর যারা আছে ওরা বললো যে এইভাবে খালি দিয়ে আর ফিল্মে কোনো কিছু না করা যাবে না, ওই কনফিডেন্স থেকে আমি শিখে ফেলেছিলাম। বাহ, ভেরি গুড। তো প্রথম নাচের টিচার কে ছিল? আমি প্রথম যখন চেন্নাইতে আমি যখন প্রথম আসলাম, ইবনে হাসান খান, তা হাসান ভাইয়ের কাছে আমি যখন প্রথম গেলাম, আমি খুব স্ট্রেইটভাবে বসলাম, ইনটিন করে গেলাম। বলো যে আপনি হিরো, আমি আপনাকে আজকে থেকে হিরো নামে ডাকবো। আমি ওকে। বলে আপনি নাচ পারেন? আমি আমার জীবনে আমি নাচ শিখি নাই। তো বললো যে ঠিক নাচটা শিখেন। তো আমি তখন আজাদ ভাই নামে একজন আছে, আমাদের ক্যামেরাম্যান ছিল মাহফুজুর রহমান, উনি আমাকে বলেছিল আজাদ ভাইয়ের কাছে নাচ শিখতে। মগবাজারে আমি ওনার কাছে বেশ কয়েকটা ক্লাস করেছিলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর ফাইট? মানে আমার বাংলা লিঙ্কটা হিট হওয়ার পরে ম্যাসিভ হিট ছিল, এবং ওইটার পরে আমি মানে একদম কমার্শিয়াল ফিল্মের একদম মূল প্রোটাগনিস্ট অ্যাক্টর হিসেবে আমাকে ঢুকে পড়লাম। তো যে কারণে আমার নাচ বা ফাইটের একটা ল্যাকিংস ছিল। ওই এফডিসিতে আরমান ভাই শুটিংয়ের ফাঁকে ফাঁকে ওনাদের কাছে একটু বলতাম কীভাবে ঘুষটা মারতে হয়। আরমান ভাই, চুন্নু ভাই, হ্যাঁ, দর্শক ওনার যে ফাইট ডিরেক্টর ফিল্মে, নাম করা একজন, নাম করা। ওনারা সব, ওনারা যারা পারতো তাদেরকে আরো বেশি দক্ষ বানাতো, আর যারা পারতো না তাদেরকে। সো ওনাদের কাছে আসলে অনেক কিছু শেখা, আসলে এফডিসির ওই ওনাদের কাছে অনেক কিছু শেখা। একদম তাই। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। আচ্ছা, ঢাকার বাইরে প্রথম কোন বয়সে গিয়েছিলেন? আমি স্কুলে থাকতে গিয়েছিলাম। কিসে সেটি, ট্রেন না বাস? আমি গিয়েছিলাম খুব সম্ভবত বাসেই গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম। আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, ভাগনা ভাগ্নি যারা ছিল, এবং ওনাদের একটা পিকনিক ছিল। তো আমার বোন, যেহেতু আমি ছোট ভাই, তা আমাকে পিক করেছিল। তো ওইটা আমার ফার্স্ট জার্নি ছিল কক্সবাজারে। এবং শাকিব খান ফিল্মে তোমাকে অনেক বেশি আদর করে, অনেকেই বলে, হয়তো কেউ জেলাসও করে। কেন মনে হয় তোমাকে বেশি আদর করে? ওয়েল, আসলে সাকিব ভাই সম্পর্কে মানুষ, মানে ওনার সাথে কিছু মানুষ আছে, সাচ্চু ভাই যেমন, আমি আপনার সাথে মিশি দেখে আমি জানি যে সাচ্চু ভাই মানুষটা কেমন। দূর থেকে আসলে মানুষকে ঠিক বোঝা যায় না। ঠিক তেমনি আমার সম্পর্কে হয়তো অনেকের নেগেটিভ ধারণা, পজিটিভ ধারণা থাকতে পারে, বাট যখন মিশবে তখন বুঝবে আমি আসলে মানুষটা কেমন। ঠিক তেমনি আমি যখন এফডিসিতে ফার্স্ট টাইম আসলাম, আমাকে নানা রকম মানুষ নানা রকম কথা বলতো। তখন আমি সাকিব ভাইকে হয়তো অতটা পছন্দ করতাম না, কিন্তু যখন আমি আস্তে আস্তে আমার একটা এক্সপিরিয়েন্স হতে থাকলো, যখন আমি এই লোকটার সাথে মিশলাম, হি ইজ আউটস্ট্যান্ডিং। মানে উনি আসলে খুব ভালো মানুষ, ওনার ভিতরে একটা বাচ্চা সুলভ ব্যাপার আছে। তো ভাইয়ার সাথে যখন গল্প করতাম, দেখলাম যে না, আমরা দুজনই আসলে একটা জায়গায় ইনোসেন্ট। আসলে আমরা দুজনই ফিল্ম লাভার, আমরা এত বেশি গসিপ করতে পছন্দ না, আমাদের মূল টার্গেট হচ্ছে কি ভালো কাজ করতে হবে। তখন উনি আমাকে যখন দেখলো যে এক ধরনের সরলতা আছে, এবং ওনার মধ্যেও আমি সেই সরলতাটা পেয়েছি, তখন উনি আমাকে সাজেশন দিত। তো আড্ডা বলতে এখন যদি বলি যে হি ইজ মাই ওয়ান অফ বেস্ট ব্রাদার বলি, বা বেস্ট ফ্রেন্ডও যদি বলি, ইয়েস, আমি এক কথায় সাকিব ভাইয়ের নাম বলবো। এবং উনি আমাকে ওনার প্রোডাকশন থেকে পাসওয়ার্ড, ওনার প্রোডাকশন থেকে উনি আমাকে নিজে ফোন দিত, তুই এটা কর, এটা খুব ভালো হবে, ভালো করে করিস, গাইডলাইন দিল। এবং আমার মনে আছে যে আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী যখন করলাম, আপনি ছিলেন, তখন থেকেই আসলে ইনভলভিংটা শুরু হলো আর কি। তখন বুঝলাম যে না, এই মানুষটা তো আসলে ভালো মানুষ। তো এখন আলহামদুলিল্লাহ দুজনের আমাদের মান্থলি তো 4-5 বার কথা হয় অ্যাটলিস্ট। এবং ঢাকায় যখন থাকি প্রায়ই আমরা একসাথে আড্ডা মারি। আমরা বাইরে আড্ডা যেহেতু মারা হয় না, একসাথে আড্ডা মারি। ইভেন আমি আর সাকিব ভাই রিমা খারলানে একসাথে প্রায় 2 বছর টানা একসাথে কাজ করেছি। অনেক অনেক স্মৃতি আমাদের দুজনের। ভেরি গুড। এতে অনেকে জেলাস করে, এটা কি তোমার বন্ধুরা জেলাস করে নাকি? আই ডোন্ট নো, অনেকে ধারণা যে উনি আমার কাছে, আমি কাছে, এখন যেটা একদম সবাই জানে আর কি। আচ্ছা, ফাইন। প্রথম তুমি কবে এবং কার পকেট কেটেছিলে? পকেট আমার কখনো কাটা হয় নাই। আচ্ছা, মানে দেখেন, আমার আব্বার কাছে 100 টাকা চাইলে আব্বা আমাকে 20 টাকা দিত, কম দিত, বাট অল্প দিত আর কি।
বা আম্মার কাছে বেশি আবদার ছিল, আমার বোনদের কাছে বেশি আবদার ছিল। বড় ভাইকে আমি একটু ভয় পেতাম, বাট বড় ভাই হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট মানুষ। এই মুহূর্তে যদি এসে বলি যে আমার ভাই আমার জন্য একটা ব্লেসিংস, কিন্তু আমার আবদার সব ছিল আমার আম্মার কাছে আর আমার বোনদের কাছে, বিকজ আমরা 4 ভাই বোন। আমি হচ্ছে আমার ছোট বোনেরও 8 বছরের ছোট, সো আমি একদম বেশি ছোট আর কি। সো আবদারগুলো বোনরাই পূরণ করতো, ভাইরা পূরণ করতো। তুমি খুবই সৌভাগ্যবান যে বোনরা, Exactly. বোনদের ছোট, সরি বোনদের আদর তুমি মনে পেয়েছো। তুমি কখনো বই চুরি করেছো বা না বলে দিয়েছো কখনো? আমি 2টা জিনিস চুরি করেছি, স্পষ্ট এখনো মনে আছে। গল্পের বই আর স্ট্যাম্প চুরি করেছিলাম। স্ট্যাম্প চুরি করেছিলাম, কয়েন। হ্যাঁ, কয়েন। এটা হচ্ছে যে আমরা কাজিনরা তো কয়েন জমাতাম, তো আমাদের যারা বড় সিনিয়র মামাতো ভাই বা কাজিনরা ছিল, ওনাদের বাসায় আমি জানতাম যে স্ট্যাম্পটা কোথায় রাখে। বেড়াতে যেয়ে আমি উপরে উঠে অনেক স্ট্যাম্প, কাতার, কুয়েত, এই তখন তো ট্রেডিশন ছিল, এটা চুরি করেছি। আর হুমায়ুন আহমেদের গল্পের বই চুরি করেছি। আচ্ছা, আমরা যদি এরকম যাই যে তুমি সবচেয়ে সিনিয়র কার সাথে অভিনয় করেছো ফিল্মে? আমার কিছু পূর্ণতা পেয়েছে যাদের সাথে আমি কাজ করেছি, মানে আমার টার্গেট ছিল যে আমি ওদের সাথে কাজ করব। এর মধ্যে একজন ছিলেন নায়করাজ রাজ্জাক, ওনার সাথে আমি কাজ করার সৌভাগ্য অর্জন করেছি, 2টা ছবি করেছি। আর আমার প্রথম ছবি করেছিলাম আরেকজন প্রিয় মানুষ, সোহেল রানা ভাই, এবং ওনার কাছে একটা জিনিস শিখেছি যে টাইমিং অ্যান্ড ডেডিকেশনটা। আর নায়করাজ রাজ্জাকের স্টারিজমটা দেখেছি আমি। হ্যাঁ, আর ববিতা আপার সাথে কাজ করেছি। আমার একজন ড্রিম মানুষ ছিলেন আফজাল ভাই, আফজাল ভাইয়ের সাথে কাজ করেছিলাম। আমি ওনাকে খুব ভয় পেতাম, বাট অ্যাডমায়ার হিম। ওকে, আমি নাটকের যদি আরো সিনিয়রদের কথা বলি, আমি মামুনুর রশিদ মামুন ভাইয়ের সাথে কাজ করেছি, তারপরে আব্দুল্লাল মামুন ভাইয়ের সাথে কাজ করেছি। সো অনেক লেজেন্ডারি। আমার আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কাজ করেছি। আচ্ছা, 2টা ফিল্ম করেছি। আমি এটিএম শামসুজ্জামান ভাইয়ের সাথে কাজ করেছি। সো আমি প্রতিনিয়ত আসলে শিখেছি ওনাদের কাছ থেকে, এবং এটা আমার জীবনের আসলে অনেক বড় ব্যাপার। তোমার কোন কোন পুরস্কার পাওয়ার পর তোমার খুব ভালো লেগেছে? আমি আমার জীবনের প্রথম পুরস্কার পেয়েছি হচ্ছে মেরিল প্রথম আলো। আমি যে বছর প্রথম আমার একটা বিজ্ঞাপনে, মানে হয় না একটা মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট থাকে সচ্চু ভাই, যে 5 দিন আগে আমাকে কেউ চিনতো না। আমার একটা ফ্রেন্ড আছে, আপনি ওকে ভালো করে চিনেন, রুমান রশিদ খান। ও খুব একটা ভালো পডকাস্ট করছে। তো ও আর আমি মাঝে মাঝে, আমার একদম স্কুল ফ্রেন্ড, তো আমি আরও মাঝে মাঝে রিক্সা দিয়ে ঘুরতাম। বললো তোর সাথে চলে লাভ নাই, তোর তো কেউ চিনে না, তুই তো এই কয়টা কাজ করছিস, তোর চিনে না কেন? এটা আমার প্রেস্টিজ ব্যাপার বন্ধু হিসাবে। আমি বললাম এইভাবে খোটা দিস না, না চিনলে না আমি কি করবো? একটা মেয়ে তোর দিকে তাকাচ্ছে না, এই যে রিক্সা দিয়ে গেলাম, কেন? আমি বললাম আমি কি করবো বল? তো এর মধ্যে যখন বাংলা লিঙ্কের বিজ্ঞাপন ওর সাথে শেয়ার করতাম, দোস্ত আমি এই বিজ্ঞাপনটা করেছি, ভালো হবে তো? আসলেই আমি যাই না, বাট মনে হচ্ছে ভালো হবে, কারণ আগেরটা যেহেতু হিট হয়েছে, আমার প্রথম কাজ। বিলিভ মি, আমার লাইফস্টাইল 5 দিনে চেঞ্জ হয়ে গেছে। যে মানুষ আমার দিকে তাকাতো না, আফটার 5 ডেজ অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। কত জায়গার থেকে মানুষের ফোন আসতো যে আমার বাচ্চাটা খাচ্ছে না, একটু কথা বলো। এবং আমার বয়সী বড় যারা স্টার নায়িকা, তাদের সাথে আমাকে কাস্টিং করা হলো, ফিল্মে ঢুকে গেলাম। সো ইয়েস, আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা ছিল ওইটা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তোমার সবচেয়ে রোমান্টিক গান ফিল্মের কোনটা? আমার বেশ কিছু রোমান্টিক গান আছে যেগুলো ভালো লাগে। লাল টিপ ছবি আমরা দুজন একসাথে করেছিলাম ইমপ্রেস টেলিফিল্মের। লাল টিপের বেশ কয়েকটা গান আছে পছন্দ। পদ্মপাতার জলের গান আমার খুব পছন্দ। গহীনের শব্দের একটা গান আছে, ওটা প্রথমবারের মতো আমাদের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা আপু, উনি আধুনিক গান গেয়েছেন। ওটা আমার ভীষণ পছন্দের গান, অনেস্টলি আমি এখনো শুনি। ইভেন আমার প্রথম ছবি এক বুক ভালোবাসা, আমি আর অপু বিশ্বাস করেছিলাম, ওইটার কিছু গান পছন্দ। এর মধ্যে স্বপ্নজি তুই নামে একটা ছবি করেছিলাম কমার্শিয়াল, ওইটার একটা গান আছে কোথা যাবি হায়। সো এরকম অনেকগুলো ছবির পছন্দের গান আছে আসলে। এর মধ্যে যদি মনে হয় যে মাঝে মাঝে কোন ছবির একটু তাড়িত করে কোন সিনেমার গান বা কোন সিনেমার চরিত্র, এরকম কি কি আছে না মাঝে মানুষের হয় না যে হঠাৎ করেই মনে পড়ে গেল, কোনো কজ নেই? আমার লাল টিপটা ভালো লাগে, আমার গহীনের শব্দটা ভালো লাগে, দারুচিনি দ্বীপ ভালো লাগে। তারপরে হচ্ছে বীরত্ব নামে একটা ছবি করেছিলাম, তারপর কাগজ দি পেপার, এই পদ্মপাতার জল, এই ছবিগুলো আমি মাঝে মাঝে দেখি। সো ডিরেক্টরদের মধ্যে কার কার কথা মনে হয় যে এনাদের এই ডিরেক্টরের কাজ আরেকবার করতে পারলে ভালো লাগতো? যাদের সাথে কাজ করছি, স্বপন আহমেদ, ওনার সাথে কাজের অভিজ্ঞতা ভালো ছিল। তারপরে আমি সাইদুল ইসলাম রানা নামে একজন আছেন, বীরত্ব ছবিটা করেছি, আমার মনে হয় যে হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। তারপরে কাগজ দা পেপার যে ডিরেক্টর ছিল জাহিদি ভাই, ওনার সাথে ভালো কাজ করেছি। চাষি নজরুল ইসলাম ভাইয়ের সাথে আমার 2টা ছবি কাজ করেছি, ওনাদেরকে মিস করি। বাট
আমি রিসেন্টলি কাজ করছি রায়হান রাফির সাথে। সো এই সময় এসে রায়হান রাফির একটা কাজ করে আমি লাস্ট ইয়ারে মেরিল প্রথম আলো বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছি। বাইফ অ্যাওয়ার্ড থেকে শুরু করে আমি বাংলাদেশ এবং আমেরিকায় মিলে, ইন্ডিয়ায় মিলে আমি 10টা অ্যাওয়ার্ড পেয়েছি হাইয়েস্ট লাস্ট ইয়ারে। সো রাফির সাথে কাজের অভিজ্ঞতা আমার খুব ভালো এবং ভালো লেগেছে। সো আমি আবার আরেকবার রাফির সাথে কাজ করতে চাইবো এখন যদি। এই সময় এসে কি মনে হয় যে বন্ধু যেহেতু দেশের থেকে দূরে থাকা, আমেরিকায় থাকা, এখন কি মনে হয় বন্ধুদের কথা মনে পড়ে? পুরো বাংলাদেশটাকে মিস করছি, প্রায় অনেক দিন ধরে তো এখানে আছি। সো আলহামদুলিল্লাহ, কষ্টটা কিছুটা হলেও, মানে আমি যে কাজে এসেছিলাম আলহামদুলিল্লাহ বলবো, কারণ আমার কাছে মনে হয় যে আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব না, উনি না দিলে কিছুই হয় না। সো আমি সবসময় আল্লাহকে স্মরণ করি আসলে। তো বন্ধুদেরকে মিস করি, মানে আমার প্রতিটা সেকেন্ড আমি মিস করি সাচ্চু ভাই। হয়তোবা যাবো কিছুদিন পরে, কিন্তু এই সময়টা আমি সবচেয়ে বেশি মিস করছি আমার ফ্রেন্ডসদেরকে, কারণ আমরা প্রচুর আড্ডা মারতাম। আমার যাদের সাথে আমার প্রতিনিয়ত উঠা বসা ছিল, তাদেরকে আমি যে পুরো মিস করেছি, এটা আসলে দূরে না আসলে বোঝা যায় না আমার মনে হয়। সো ইয়েস, হ্যাঁ, অনেক। ইমন, আমাদের এই যে দূরে থেকে অবস্থান করা এই জায়গাটা এসে, এখন তো বার্ড সাইয়ের মতো, তো তৃতীয় পক্ষ, অনেক সময় অনেক কাজ আমরা ইমোশনালি করে ফেলি, সেটি যখন করি তখন বুঝতে পারি না। অনেক কিছু ভালো করে ফেলি, অনেক কিছু কষ্ট দিয়ে ফেলি, কাউকে বুঝে কষ্ট দিয়ে ফেলি, কাউকে না বুঝে, এবং তারপর একটা রিয়েলাইজেশন হয়। তোমার সাথে কথা বলতে যেটা মনে হলো, তোমার সামহাও তুমি একটা অ্যানালিটিক্যাল একটা মানুষ হিসেবে তুমি দাঁড়াচ্ছ, যে তুমি যেটাই করো, যেটা ভাবো সেটা অ্যানালিসিস করো। সো তোমার কি এখন, তুমি কি বলবা যে এই কাজটা এরকম বোধতা হয়েছে যে এই কাজটা আমি না করলে ভালো হতো, এই অভিনয়টি, এই চরিত্রের অভিনয় না করলে ভালো হতো, এই ছবিটি আমি না রিগ্রেট করলে ভালো হতো, বা এই নাটকটি রিগ্রেট করলে ভালো হতো? আমার মনে হয়েছে কি, মানে আমরা আসলে অনেক অল্প বয়সে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি। মানে হয় না যে একদম 22-23 বছর একটা ছেলে আর কি বুঝবে, কতটুকুই বুঝবো আমরা। ইভেন 22-23 বছরের একটা ছেলে এখন যারা নাটকে আসে, তারা হয়তো বা 22 থেকে 30 পর্যন্ত এসে নাটক করে। তারপরে হয়তো বা আমি যদি নিশোর কথা বলি, নিশো, আমি, অপূর্ব বা নীরব, আমরা তো একই সময় আমরা ইন্ডাস্ট্রিতে ইন করেছি মডেলিং দিয়ে। তো নিশো দেখবেন যে 15 বছরও নাটক করে মানে একটা এক্সপিরিয়েন্স গেদার করেছে। কারণ ওই সময় এত বড় রিস্ক কেউ নিত না, আমরা যেটা নিয়েছি। ইভেন নোবেল ভাইও বিজ্ঞাপন থেকে কখনো ফিল্মে নামেনি। এবং কমার্শিয়াল ফিল্মের বাস্তবতা যদি বলি, এটার মতো ওই সময়ে এত হার্ড, এত পলিটিক্যাল একটা সবকিছু মিলে এত টাফ একটা জায়গা, সেই চ্যালেঞ্জটা, আমি সবসময় চ্যালেঞ্জটাকে লাভ করি। হ্যাঁ, আমি চ্যালেঞ্জটা নেই। হয়তোবা আমি কখনো চ্যালেঞ্জে জিতি বা হারি, আমি হয়তোবা যদি আমি শুধু নাটকই করে যেতাম, তাহলে আমার হয়তোবা ক্যারিয়ারটা আরও অন্য জায়গায় যেত। কিন্তু ফিল্মের এসে আমি হয়তো অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। তো এর মধ্যে ধরেন, যেটা বললাম যে অল্প বয়সের কারণে আমার কোনো গার্জিয়ান ছিল না মাথার উপরে, আমার কাছে মনে হতো যে শুধু ছবি সাইন করাটা, ছবি করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এর মধ্যে কিছু ভালো ছবি না বুঝেই করেছি, আবার অনেক খারাপ ছবিও না বুঝেই করেছি। এর মধ্যে অনেক ছবি যেগুলো আমার এখনকার মনে হয় যে এগুলো আমি না করলেও পারতাম আসলে। ইমন, তুমি সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমার সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হোক। আমেরিকা এবং বাংলাদেশে আমরা জানি তুমি অনেক দেশপ্রেমিক ছেলে। তোমার দীর্ঘায়ু কামনা করছি এবং সাকসেসফুল কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ এই নিউ ইয়র্কের আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সাচ্চু ভাই। ইটস এ প্লেজার মিটিং উইথ ইউ অ্যাকচুয়ালি। মানে সাচ্চু ভাই থাকলে কথা বলতে এমনিই ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।